চোখ মুখ শক্ত করে রইল এশরান। মনে হচ্ছে নিঃশ্বাস নিতে ভুলে গেছে সে। মাথা ছিমছিম করে দিয়েছে ততক্ষণে। নিজেকে নিজেই অর্ডার করে, This is not the right time. Control yourself, Ishran. Even if it burns your very soul, keep control. এদিকে একটা অবলম্বন কাছে পেয়ে নিজের প্রাণ ফিরে পেল নিধি। এতক্ষণেও আতঙ্কের রেশ কাটেনি তার। তাই তো হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এশরানকে আরো শক্ত করে জড়িয়ে নিল। নিধির এমন শক্ত করে জড়িয়ে ধরাতে মেয়েলি ঘামের সুমিষ্ট সুবাস নাকে ধাক্কা দেয়। এভাবে আরো কিছুক্ষণ থাকলে 19-20 করতে বসতে পারে ভেবেই নিধিকে বলে, হ্যালো মিস আমচুন্নি, এইভাবে একটা ছেলের কোলে আর কতক্ষণ থাকবে? নিজেকে কি সত্যিকারে বাদর হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন? এমন লজ্জা মাখানো কথায় নিধির হিউমার সেন্স কাজ করে। নিজের অবস্থান বুঝতেই নেমে যাওয়ার জন্য পায়তারাই করে। সরি সরি, আমি বুঝতে পারিনি ভাইয়া। বলেই কোল থেকে নামার তাড়াহুড়ো করে নামতে গেলেই কি ভাইয়া? নিধির মুখে ভাইয়া ডাক শুনতে কোল থেকে নিধিকে ছেড়ে দেয় এশরান। আচমকায় মাটিতে পড়ে যাওয়াতে নিধি বেশ খানিকটা ব্যথাই পায়। ও মা গো, ব্যথা হালকা কুকি উঠতেই কোমরে হাত দিয়ে বসে। এভাবে ফেলে দিলেন কেন বেয়াদব লোক? আমার ইচ্ছে হয়েছে তাই। ইচ্ছে করলেই ধরবেন আবার ফেলে দিবেন? মগের মূল্যক নাকি? মগের মূল্য হবে কেন? খান বাহাদুরের মূল্য। হ্যাঁ জানি জানি, ওই তো আপনাদের নাকুচু অহংকারী জমিদার। যেমন জমিদার তেমনই তার লোকজন। বলে হাত ছেড়ে মাটি থেকে উঠে পড়ল নিধি। না কুচু, আমাদের জমিদার মানে? নিধি কি আমাকে চিনতে পারেনি? ওহো, চিনবে কিভাবে? ও তো আমাকে দেখেই নেই। না চিনে এতগুলো কথা বলে এশরান খানিকটা মশাই পেল। তুমি জমিদারকে চেনো? না, তবে চিনতেও চাই না। আমি কে জানো? হবেন হয়তো তার কর্মচারী। চুল ঠিক করতে করতে অবলীলে উত্তর দেয় নিধি। হোয়াট? কর্মচারী? ইউ মিন সার্ভেন্ট? আগে হ্যাঁ। এশরানের কথা জবাব দিয়ে মাটিতে পড়ে থাকা আম কুড়তে লাগলো। নিধির পেছন থেকে অবাক হয়ে মনে মনেই বলে, আমি সার্ভেন্ট? এই মেয়ে কি বলে? সাহস কত! তবে এই সুযোগ একটু বাঁচিয়ে নেওয়া যাক ওকে। ও হ্যালো মিস আমচুন্নি। শ্শ্, জোরে কথা বলবেন না, লোকজন দেখে ফেলবে তো। আর কিসের আমচুন্নি? আমাকে এইসব বলবেন না একদম। কেন বলবো না? আমি তো খান বাহাদুরকে জানিয়ে দেব গেছো বাদর তুমি। বাদর বললে ভুল হবে। গাছ ছুটতে পারো কিন্তু নামতে পারো না। তুমি তো লো কোয়ালিটির বাদর। এই না, বলে এশরানের দিকে এগিয়ে যায় নিধি। প্লিজ বলবেন না। উনি অনেক অহংকারী লোক। অহংকারী তাই? হুম। আপনি জানেন কি করেছে উনি? না তো, কি করেছে বলেন শুনে। ঢং করে উত্তর দেয় এরশান। জানেন, সেই দিন সকালের দিকে ওই যে জোড়া পুকুর আছে না, ওই দিকে গিয়েছিলাম আমি পুকুরের পানিতে হাত দিয়েছি ওখানে যে গোল্ডফিশ আছে ওইগুলো ধরার জন্য। কিন্তু আপনাদের ওই না কচু জমিদার দেখতে পেয়ে পুকুরের পুরো পানি পাল্টে দিল। হ্যাঁ ওটা তুমি ছিলে? উত্তেজিত হয়ে বলে এরশান। হ্যাঁ, আমিই তো ছিলাম সেই হতভাগী। আপনি প্লিজ না কচু জমিদারকে এই আমের কথা বলবেন না। উনি যদি জানতে পারেন ওনার বাগানে আম নিয়েছি আমি, তাহলে উনি প্রাচী আপুদের রিসার্চে কাজ বন্ধ করে দেবে। মন খারাপ করে নিধি। আই সি। বিজ্ঞ স্বরে উত্তর দেয় এরশান। প্লিজ আপনি কিছু বলবেন না। ওকে, বলবো না, কিন্তু তার বদলে আমি কি পাবো? কি চান? যা চান তাই পাবেন। যা চাইবো তাই পাবো ভেবে বলছেন মিস বুশরা? নিধির দিকে ঝুঁকে তীক্ষ্ণ দৃষ্টি মেলে দাঁড়ে এরশান। দুধের মতো ফর্সা আর মোলায়েম অষ্টাদশীর ঘন পাপড়িযুক্ত চোখ, ফোলা ফোলা গাল আর কিশালয়ের মতো কেঁপে ওঠা ছোট। উফ, কি যে সুন্দর লাগছে। এরশানের এমন শরীর ঝুঁকিয়ে গভীর চাহনিতে নিধির কায়া জুড়ে প্রজাপতির চেয়েও খেলে গেল। মিস বুশরা, কত মধুর ডাক। সবাই নিধি বলেই ডাকলে বুশরা নামটা কারো মুখ থেকে শোনা হয়নি তার। এইবার খুব ভালো করে সামনে দাঁড়িয়ে থাকা রহস্যময় পুরুষটিকে পরখ করতে লাগলো নিধি। তার চেহারা এক ধরনের নিঃশব্দ আকর্ষণ, চোখে স্থিরতা তবে জৌলসে ভরপুর, ছোটে সংযম তবে কথার কম্পনে কচি কিশলয়ের মতো কেঁপে ওঠে। আর চুলে গুপ্ত সোনার রঙে ঢেউ খেলানো কালো চুলের অনায়াস সৌন্দর্য, ত্বক নির্মল, গলা অ্যাডভান্স অ্যাপেল, শরীরের অনিবদ্ধ সৌন্দর্য দান করেছে। তবে ওর পোশাক রুচিশীল কিংবা অহংকারের ছাপ নীরবেই নিজেকে প্রকাশ করে। কি হলো বলো?
নরম সুরে বলে এশরান। নিধি হালকা চমকে উঠে আমতা সুরে বলে, দেবো। ওকে, তাহলে কাল বিকেলে তুমি এখানে আমার জন্য ওয়েট করবে, ঠিক 5টায়। আপাতত এটা করলেই হবে। বিকেল 5টা? ওই সময় তো ওরা সবাই কাচারি বাড়িতে ফিরে আসে। প্রাচী আপু যদি আমাকে খুঁজে না পায় তখন? দ্যাটস নান অফ মাই বিজনেস। দেরি হলে জায়গা মতো খবর চলে যাবে। মাইন্ডেড মিস আমচুন্নি। বলে আরো খানিকটা ঝুঁকে গেল এশরান। ওকে ওকে, ডান। এশরানের চোখের দিকে তাকিয়ে সম্মোহিত হয়ে ছোট্ট করে উত্তর দিল নিধি। ডান। সূর্য মামা তার তেজ কমিয়ে দিয়ে পশ্চিম যাত্রার প্রস্তুতি নিচ্ছে। বিকেলের হিমেল হাওয়ায় আম বাগানে প্রশান্তি বিলি করছে। বাতাসের ধাক্কায় জালে ঝুলে থাকা লাল ওড়নার নিচে পড়ে যেতে এশরান তা ধরে ফেলে। আলতো করে ওড়না মেলে দিয়ে নিধিকে জড়িয়ে দিয়ে না চাইতো দ্রুত পায়ে চলে যায় এশরান, কারণ তার পক্ষে নিজেকে ধরে রাখা সম্ভব না। নানি যান, কই আপনি? মেয়েলি ছঙ্কারে জোড়া প্রাসাদের বিশাল বড় হল রুমে প্রতিধ্বনিত খেলে যায়। আরে আমার 4 টুকরো এসেছে। নকশা করা বেতের লাঠির সাহায্যে সিঁড়ি বেয়ে নামছে মুর্শিদা, মুখে একরাশ হাসি। পেছন থেকে মুর্শিদার বিশ্বস্ত সেবিকা হাসনা তাকে ধরতে ব্যস্ত, যাতে অসাবধানে পড়ে না যায়। নিচে এসে বুকে জড়িয়ে নেয় আদরের নাতনি প্রিয়ভাকে। আহ, কতদিন পরে আমার নানুমণিকে পেলাম, বুকে জড়িয়ে নিতেই শান্তি। এতদিন পরে নানি জানের কথা মনে পড়লো বুঝি? আরে নানি যান, প্রতিদিনই তো ভিডিও কলে কথা বলি। রাখ তোর ভিডিও কল, এভাবে দেখা করার কত শান্তি। আহা, ছোট নাতনিকে পেয়ে আমায় ভুলে গেলেন নানি যান? হলরুমে অপূর্ব সুন্দরী নারীর আগমন হলো। উজ্জ্বল হাসিতে তার রূপের দ্বিগুণ ঝলক হারিয়েছে। আভা তুইও এসেছিস, হোয়াট আ সারপ্রাইজ। আভা হেলে দুলে কাছে আসতে আসতে বলে, কেন নানি যান, আমি আসতে পারি না? আলবাত আসতে পারিস, কিন্তু আসিস না তো। ও বলে অভিমানে মুখ ঘুরিয়ে নেয়। আসি না তো কি, এবার তো এসেছি মাই কুইন নানি যান। বলেই মুর্শিদা গাল হালকা চেনে দেয় আভা। ও কেন এসেছে তাও জিজ্ঞেস করো নানি যান। দুষ্ট হাসি দিয়ে প্রভা বলে উঠছে। আভা হালকা চোখ রাঙিয়ে উঠল প্রভার দিকে, তাতেই প্রভা চুপচাপ হেসে উঠছে। দরজার দিকে কিছু একটা খোঁজ চোখ মেলে দাদি যান। কি নূরজাহান কই? আর বলো না নানি যান, এয়ারপোর্টে বাবার বন্ধুদের সাথে দেখা হয়েছে, ওনারা ওখানে আছে, আসতে একটু দেরি হবে। ঠিক আছে, তোরা তোদের কামরায় যা। হাসান, জি বেগম মাতা। ওদের কামরা দেখিয়ে দে, রেস্ট করুক। যাও নানুমণিরা, রেস্ট করো, অনেক দূরে জার্নি করে এসেছিস। আমি রুমেই খাবার পাঠিয়ে দিচ্ছি। প্রভা যেতেই আভা দাদিজানের কোল ঘেঁষে বসে পড়ল, আদুরে ভঙ্গিতে ডাকলো। নানি যান, উনি কই? নাতনির মনের কথা মুর্শিদা অনেক আগে থেকেই জানেন। হালকা হেসে নিল সে। দেখ, আছে হয়তো কোথাও। নানি যান, মহলে কি বেগম যান লাগবে না নাকি? আমাকে রেখে দাও না সুইটি। তোদের মা আসুক এবার, আর যেতে দেব না আমার আভাজানকে, আমার কাছেই রেখে দেব। বলেই হেসে নেয় মুর্শিদা। আবার গাল লজ্জায় লাল হয়ে গেছে, লজ্জায় কিছু বলতে পারে না। সিঁড়ি বেয়ে দৌড়ে চলে গেল নিজ রুমে। পেছন থেকে মুর্শিদা খিলখিলি হেসে ওঠে। মাঝরাত, আকাশে তারাগুলো জ্বলজ্বল করছে। আলিশান রুমের এসির ফুরফুরে হাওয়া দিয়ে যাচ্ছে। ওয়াশরুমের বাথটাবে চোখ বন্ধ করে অর্ধ শায়িত হয়ে আছে এশরান। কিছু একটা মনে হতে লাফিয়ে উঠে পড়ল এশরান। ওয়াশরুম থেকে বেরিয়ে রুমের কাঠের আলমিরায় এগিয়ে গেল। পরনে সাদা বাথরোব আর পায়ে স্লিপার পরা। আস্তে ধীরে বড় পালাটা খুলে টপনচ সিকিউরিটির একটা লকার বের করে ফ্লোরে বসে পড়ল। পাসওয়ার্ড দিয়ে লকারটি খুলে একটা কিছু চোখের সামনে তুলে ধরতেই মুখে অহংকার ফুটে উঠে এশরানের। আজ চৈত্র সংক্রান্তি, বাংলা দিনপঞ্জির শেষ দিন। পুরাতনকে বিদায় দেওয়ার মহা উৎসবে বাহাদুরনগর সেজে উঠেছে। মাঝে ঘাটে দৈত্যাকার শতবর্ষণিয়ান কৃষ্ণচূড়া বিটপিতে আগুন লালের ছোঁয়া লেগেছে। সম্মস্বরে জানান দিচ্ছে কাল নতুন বর্ষের আগমন। বড় মাঝে 3 দিন ব্যাপী বিশাল মেলা। সকলের দিকে ভিড় কিছুটা কম। মাঠের একদিকে 10-12 বছরের বাচ্চারা খেলছে,
কেউ কেউ লাটিম খেলছে, কেউ হাতে দারুণ নকশা করার কাজে ব্যস্ত, কেউ কেউ নাগরদোলায় দোল খাচ্ছে, কেউ বা মায়ের কাছে আচার খাওয়ার বায়না ধরছে। মাঠের পাশেই বিশাল বড় উন্মুক্ত আবাদি, জমির মাছ। কৃষকেরা দিন কয়েক আগে ফসল তুলেছে ঘরে, আর আজ এখানেই হবে বাহাদুরনগরের ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক পারদর্শী অশ্বারোহী ভিড় জমেছে। বড় বড় নিউজ চ্যানেলগুলো লাইভ করতে ব্যস্ত। আশেপাশে পুলিশ ফোর্স করা পাহারায় আছে, কারণ এখানে যে কোনো কিছু ঘটে যেতে পারে। এটা শুধু যে একটা ঐতিহাসিক খেলা তা কিন্তু নয়। প্রায় 3 যুগেরও বেশি সময় ধরে এক অন্ধকার কালো রঙের রাজত্ব চলে আসছে এখানে, যার গভীরতা যে কত প্রাণ চলে গেছে তা হিসেবেরও বাইরে। সকাল 8টা। আগত মঞ্জিলের বাগানে দক্ষিণ পাশটা থেকে কয়েকটা ঘোড়ার খুরের তেজি আওয়াজ পাওয়া যায়। আরে আব্বা, প্রতিযোগিতায় দ্বিতীয় পথ না ধরলে জয় পাওয়া যায় না, এটা আপনি কি বুঝেন না? ঝংকার দিয়ে কথাগুলো বলে রব্বানী আকন্দ। বড় ছেলের তেজি আচরণে গিয়াস আকন্দ কিছুটা খেকি হচ্ছে। তুই কি দ্বিতীয় পথ ধরবি? তার আগেই এরশান খান তোর কল্লা নামিয়ে দিবে, চিনস তুই? গিয়াসের কথা শুনে মাথা জ্বলে উঠে ছোট ছেলে আরমানের। শক্ত হাতের থাবায় ঘোড়ার পিঠ চাপড়াতে চাপড়াতে গিয়াসের দিকে তাকিয়ে বলে, এই বাপ, তুমি কেমন বাপ? হ্যাঁ, প্রতিবার হেরে আসি। তোমার নাকে টগা দিয়ে উত্তর ছড়ার জমি লইয়া যায় ওই এসানে। লজ্জা করে না তোমার? বুদ্ধি বানাও বাপ, বুদ্ধি বানাও। কিভাবে অপমানের জবাব দেয়া যায়? আরমানের তেজিয়ান রূপে মুখ লাল হয়ে যায়। বৃদ্ধ গিয়াস আকন্দের গলার স্বর জাগিয়ে বলে, অন্দরমহল পাইছস জানোয়ার, যে বিষ দিলাম আর পথের কাটা গায়েব হয়ে গেল? ওই আব্বা, আপনার এই পুরনো কেচ্ছা বাদ দিন। বুদ্ধি খাটাইয়া কি বাল ফালাইছেন? পথের কাটা তো এখনো আছে, আর তার খেসারত আমাদের দেওয়া লাগে। নিজেদের শক্তি দিয়ে মাঠে জিতে আয়, যা বাঘের বাচ্চা আমার। জীবনও তো শক্তি দিয়া কিছু জয় করা শিখালা না বাপ, আর এখন বাঘের বাচ্চা কও? কুত্তার বাচ্চা, আমরা কুত্তার বাচ্চা। বলেই আরমান ঘোড়ার পিছে চড়ে বসে। রব্বানির দিকে তাকিয়ে বলে, ভাইজান, এবার আমি মাঠে নামবো, দেখি কোন বাপের বেটা আসে আমার সাথে টেক্কা নিতে। বলেই ঘোড়ার লাগাম টান দিয়ে গেটের দিকে রওনা দেয়। ডাইনিং টেবিলে থমথমে নীরবতা। সকালের নাস্তা সাজিয়ে দিচ্ছে রেবেকা। একমনে খাবার খেয়ে যাচ্ছে তুতুল সরকার। ডাইনিংয়ে হুইল চেয়ারে প্যারালাইজড হয়ে বসে আছে তুতুলের বাবা ইমরান সরকার। ভাতিজি কেমন গম্ভীর চলনে দেখে কিছুটা বিভ্রান্ত ইমদাদ সরকার কিছুটা গলা ঝেড়ে বলে, আম্মাজান, আপনি কি আসলেই প্রতিযোগিতায় যাবেন সেখানে? প্লেটের দিকে তাকিয়ে খাবার খেতে খেতে তুতুল বলে, নকলভাবে যাওয়া আমি বুঝি না চাচাজান। যেহেতু বলেছি যাব, তার মানে যাব। আম্মা, আরেক চামচ ভাত দাও। জানোই তো সকালে আমার ভাত ছাড়া পোষায় না। তুতুলের এমন খাপছাড়া কথা ইমদাদ কিছুটা বিরক্ত। তুমি হলে আমার বাড়ির সম্মান, আমার বাড়ির মেয়েরা কেন এমন প্রতিযোগিতায় নামবে? বিষয়টা আমার ভালো লাগে না। ইমদাদের কথা তুতুলের হাত থেমে যায়। গরম চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মা, ডালে বেশি লবণ আমার পছন্দ না, জানো না তুমি? বলেই ডালের বাটি ধাক্কা দিয়ে ইমদাদের দিকে তাকিয়ে বলে, তাই নাকি চাচাজান? আপনার বংশে যে সোনার টুকরো ছেলে কাপুরুষের মতো বিদেশে পাড়ি দিচ্ছে, তা বুঝি আপনার ভালো লাগে? আহা আম্মাজান, ছেলেটা আমার নিরিবিলি প্রকৃতির। তুমি তো দেখলাম যাওয়ার আগে কত আটকালাম, শুনলো না? হাত ধুয়ে মায়ের আঁচলে হাত মুছতে মুছতে বলে, শুনেন চাচা, আমার আব্বার অবস্থা দেখছেন। সে কিন্তু কাপুরুষ না, আমি তারই রক্ত। রক্তের মান রাখা আমার দায়িত্ব। বলে বাবার দিকে চলে যায় তুতুল। হাঁটু ভাঁজ করে বাবার সামনে বসে পড়ে তুতুল। আদর মাখা হাতে বাবার গাল ছুঁয়ে দেয়। বাবার হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নিতে নিতে বলে, আব্বা, আমি জানি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আমি বড় মাঠে যাচ্ছি।
আপনার অংশ হিসেবে। ওই যে ছোটবেলায় বলতেন না, আমি আপনার মা, আমি আপনার বাবা। এতদিন তো মা হয়ে থেকেছি, এবার বাবা হওয়ার সময় হয়েছে। ছোটবেলায় মাঠে খেলতে গিয়ে যখন কেউ মারতো, আপনি যেমন যাইতেন তাকে ধরার জন্য, তেমন আমিও যাচ্ছি। এই যুদ্ধে আজ আমার প্রথম যাত্রা। আপনি আমার জন্য দোয়া করবেন আব্বাজান। মেয়ের কথায় ইমরান কোনো বাহ্যিক প্রতিক্রিয়া দেখালো না, শুধু এক চোখের পানি কান বেয়ে পড়ে গেল। হলরুমের বিশাল ঘড়িতে 3বার ঠং 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 আওয়াজ হয়। সকাল 9টা বেজে গেছে, তা মহলের সকলকেই জানান দেয়। ঘড়ির শব্দে চকিত হয়ে নিজ কামরা থেকে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে মুর্শিদা, আর পেছনে আভা দাদিকে ধরে আছে। একটা ঘরের সামনে এসে পা থামায় মুর্শিদা, হাত নাড়ে আভাকে যেতে বলে, কিন্তু আভার প্রবল ইচ্ছে ছিল ভেতরে যাওয়ার। শত চেষ্টা করেও তা এত বছরে হয়ে ওঠেনি। আশাহত চাউনিতে চলে যায় আভা। দরজা ঠেলে ভেতরে যায় মুর্শিদা, লাঠিতে ভর দিয়ে বেডের সামনে এসে বসে পড়ে। আলতো হাতে ইসরানের মাথায় হাত বুলিয়ে দেয়, আদর মাখা সুরে ডাক দেয়, রাজ্য, রাজ্য, ওঠো, বড় মাঠে যেতে হবে তো দাদু ভাই। মুর্শিদার কথা শুনে মাথা ঘুরে অন্যদিকে নেয় ইসরান, খানিকটা হেসে নেয় মুর্শিদা। রাজ্য, ওঠো প্রিয় জমিদার। ইসরান কিছুটা বিরক্ত হয়ে বলল, দাদিজান, জানোই তো আমি শেষ রাতে ঘুমাই, এখনো ঘুম শেষ হয়নি। আর ওটা তো ডাল ভাত, এগুলো নিয়ে এত সিরিয়াসনেস কাজ করে না আমার। তাহলে কি এবার খানদের তরফ থেকে অন্য কাউকে পাঠিয়ে দেবো জমিদার? আরে না, আরে না, আমি উঠছি তো দাদিজান। বলে বিছানা ছেড়ে এক লাফে উঠে বসে মুর্শিদা, একগাল হেসে ইসরানের মাথায় হাত বুলিয়ে দেয়। তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও, আমি যাচ্ছি। বলি চলে যায়। ওয়াশরুমে পানির শব্দ। রুমে রুহুল বসে আছে, ফোন স্ক্রলিং করছে। দরজা খোলার শব্দে ফোন থেকে মাথা তুলে তাকায়। ইসরানের গায়ে সাদা ওভারসাইজের টি শার্ট আর ব্ল্যাক কালারের চেক ওয়ার্ক টাইপের ট্রাউজার পরা, হাতে ব্রাশ নিয়ে বেরিয়েছে। কিরে জমিদার, তোর ঘুম ভাঙলো? ওদিকের কি অবস্থা, কেমন সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, পুলিশি পাহারা এবার করা, আর আমাদের লোক মেলার ভিতরে ছদ্মবেশে আছে। আপাতত সবকিছু ঠিকঠাক। গুড। বলেই ব্রাশে মন দেয় ইসরান। তবে এবার একটা আপডেট আছে, সেটা হলো ইমরান সরকারের মেয়ে তুতুল সরকার এবার অংশ নেবে। আই সি, ইন্টারেস্টিং। বলেই ওয়াশরুমে যায় থুতু ফেলতে। হঠাৎই রুহুলের কল আসায় কল ধরে ওপাশের কথা শোনে। দাঁড়া দেখছি। বলে রুহুল ভয় কল কেটে দেয়। বিচলিত হয়ে বলল, এবার প্রতিযোগিতা আধা ঘন্টা আগেই শুরু করবে। ডিআইজি মারুফ অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে। এটা কোনো কথা? হোয়াট দ্য ফাক, এটা কখন বলেছে? কই, আমাকে কেন জানানো হয়নি? সিদ্ধান্ত নাকি কিছুক্ষণ আগেই নেওয়া হয়েছে। অলরেডি সব প্রতিযোগীরা মাঠে উপস্থিত। রাগে ইসরানের কান লাল হয়ে আসে। ঘড়িতে টাইম দেখে সময় 9টা বেজে 13 ঘরে গিয়েছে। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। মুখে ব্রাশ নিয়ে দৌড়েই চলে যাচ্ছে আস্তাবলের দিকে। হাতের সময় কম, এখন আস্তাবলে গেলে নিশ্চিত দেরি হয়ে যাবে। ইসরান তীব্র চিৎকারে ডাক ছাড়ে, থরফিন। আস্তাবলে সোনালি বিচালি এক ধরনের ঘাস এক বনে চিবিয়ে যাচ্ছিল থরফেন। বলা হয়ে থাকে ঘোড়াদের অনুভূতি শক্তি প্রচুর। মালিকের মৃদু ডাক কানে আসতে গায়ের সকল শক্তি নিয়ে লাগাম ছিঁড়ে আস্তাবল থেকে বেরিয়ে আসে নিকোজ কালো রঙের থরফেন, ওয়াচ স্টানলিয়ন জাতের ঘোড়া। থরফিনের মুখে নকশা করা শক্ত স্টিলের মাস্ক পরানো, পিছে বসার জায়গা ছিল হাই গ্রেডের ব্ল্যাক লেদারের মোড়ানো কুশন। ওর মুখের গেজ গিয়ারে একটি ফেডার রেসপন্সিবল সেন্সর লাগানো ছিল, যাতে আশেপাশের পারিপার্শ্বিক বস্তু খুব সহজেই বুঝতে পারে। খুঁড়ের শব্দ যেন না হয় তার জন্য পায়ের হুকগুলো ছিল মেটাল এনফোর্সড। ডান দিক থেকে থরফিনে চি আওয়াজে সেদিকে ফিরে থাকা ইসরান। দূর থেকে পেশিবল থরফিনকে দুরন্ত দানবের ন্যায় লাগছে। সকালে সূর্যের আলোয় কালো কেশর শরীরে চিকচিক করছে। বাহারি কেশরগুলো বাতাসে আন্দোলিত হয়ে বিদ্রোহ ঘোষণা করছে। সামনে এসে দাঁড়াতে থরফিনের
কেশর ধরে পিঠে চড়ে বসে এসরান, কিন্তু একই ঘোড়ার লাগাম তো ছিঁড়ে গেছে। লাগামহীন ঘোড়ার পেছনে বসে খানিকটা শুয়ে কুচকে নেয়, তবে একটু পরে ছোটের করে ভয়ঙ্কর হাসি ফুটিয়ে নিজের দ্বিতীয় সত্তার আগাম জানান দেয় ইসরান। মাথা ঝুঁকে থরফিনের কানের কাছে গিয়ে বলে, থরফিন, আমার বাচ্চা, আজ তোর লাগাম নেই, তুই আজ মুক্ত। আজ সকল শত্রুদের শিরা তোর খুঁড়ো রেখে চল, বাতাসের আগে চলি। সবার প্রতিযোগিতা তোর সাথে থাকলেও তোর প্রতিযোগিতা হবে বাতাসের সাথে। আজ তুই বাতাসের আগে দৌড়াবি, এটা আমার হুকুম। চল। বলেই শক্ত হাতে থরফিনের কেশর ধরে টান দেয় এসরান। প্রিয় মালিকের কথা শুনে থরফিন হয়তো বুঝেও গেল। আগের চেয়েও দ্বিগুণ তেজ নিয়ে গগন বিদারী আওয়াজ তুলে দৌড় শুরু করলো থরফিন। প্রাচী আপু, আর কত দেরি হবে তোমাদের? বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠে নিধি। তাড়াহুড়ো করে মুখমণ্ডলে পানি মুছতে মুছতে প্রাচী বলে, এই তো হয়ে গেছে বাবুই, আজকের মেলার কথা একদম মাথায় ছিল না। ও ইতি আপু, তুমিও দেরি করছো। ওইদিকে মেলা শুরু হয়ে গেছে, আমি কত সুন্দর করে সাজলাম, দূর ভালোই লাগে না। আর তোমরা এখনো রেডি হওনি? হতাশ হয়ে পালঙ্কে বসে পড়ে নিধি। আজকে নাকি এখানে মেলা হবে। শহরে বড় হওয়া নিধি কখনো গ্রামীণ মেলায় যায়নি, তাই আজ সে ভীষণ এক্সাইটেড। আজ সে মন মতো সেজেছে। পরনে সুতোর কাজ করা লাল মেরুন রঙের শাড়ি, আঁচল ছেড়ে দেওয়া, চোখে হালকা কাজল আর ঠোঁটে লাইট পিঙ্ক নোট শেডো লিপস্টিক লাগিয়েছে। নিকোষ কালো চুল ছেড়ে এক হাতে ঘড়ি পরেছে, অন্য হাতে লাল রেশমি চুড়ি, কানে ছোট্ট ঝুমকো পড়েছে নিধি। কিছুক্ষণ বসে থাকার পরে আবারও বিরক্ত হয়ে নিচেই বলে, ও আপু তাড়াতাড়ি করো। এই তো হয়ে গেল আমার। বলেই মেকআপের ব্যাগ খুলে বসলো ইতি। যা দেখে হতাশ চোখে তাকে নিধি বলে, হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি। হঠাৎ প্রাচীর কল বেজে ওঠে, রিসিভ করে কথা বলতে শুরু করে। হ্যাঁ সাদমান বল। আরে আমাদের লেট হবে। কি তোরা রেডি? বাইরে দাঁড়িয়ে আছিস? কিন্তু আমাদের লেট হবে যে, তোরা চলে যা, আমি নিধি আর ইতিকে নিয়ে যাচ্ছি। কি সাদমান ভাইয়ারা মেলা যাচ্ছে? লাফিয়ে উঠে নিধি। তাহলে আমিও যাই, এখানে বসে থাকার যে মেলায় যাই আমি। ও প্রাচী আপু, তুমি ভাইয়াদেরকে বলো না আমাকে যেন নিয়ে যায় প্লিজ। আচ্ছা তারা বলছি। হ্যাঁ হ্যালো, সাধু নিধিকে সাথে করে নিয়ে যা না, আমাদের লেট হবে। ও ওকে আমি পাঠিয়ে দিচ্ছি। বলে প্রাচী কল কেটে দিয়ে নিধির দিকে তাকিয়ে বলে, সাদমান দাঁড়িয়ে আছে, তুই আপাতত ওদের সাথে মেলায় যা, আমি আর রীতি আসছি। ও তাহলে মেলায় যাবো। মেলা যাওয়ার কথা শুনে কাঁধে ছোট্ট সাইড ব্যাগ নিয়ে দরজা দিয়ে চলে গেল। নিধি চলে যেতে প্রাচীর দিকে তাকিয়ে বলল, ওকে একা একা সাদমানের সাথে পাঠালি কেন? আরে কিছু হবে না, একা একা বোর হতো তাই পাঠিয়েছি। প্রাচীর উত্তর শুনে ইতির মুখটা কালো হয়ে গেল। মনে মনে বলল, আদিক্ষেতা। কাছারি বাড়ির সামনে পুরাতন বকুল গাছটার নিচে আবেশিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে হাবিব, সাদমান আর মিহির। কি নিয়ে হাসাহাসি করছে দূর থেকে বুঝে উঠতে পারছে না নিধি। খানিকটা ইতস্তত হয়ে তাদের সামনে যেতে মিহির খানিকটা ধাক্কা দেয় সাদমানকে। বেখেয়ালি সাদমান ধাক্কা তাল সামলাতে না পেরে হাবিবের গায়ের উপরে পড়ে যায়। বিরক্তি নিয়ে মিহিরের দিকে তাকানোর আগে সামনে নিধিকে দেখতে পায়। মুহূর্তে যেন সামনের আশেপাশে পরিবেশ থেমে গেল, বুকের ভেতর ধক করে উঠল। তবে নিধির কথায় ধ্যান ভাঙে তার। ভাইয়া, প্রাচী আপু আপনাদের সাথে আমায় যেতে বলেছে, ওনাদের আসতে একটু লেট হবে। কোনো সমস্যা নেই, চলো আমার সাথে, আমরা আছি তো। বলে সাদমান সামনের দিকে পা বাড়ায়। আরে সাধু, আমি তো ফোন রেখে এসেছে, তোরা যা, আমি আর হাবিব আসছে। অবাক হয়ে বলে হাবিব। বলেই মিহির পেছন থেকে হাবিবকে চেনে ধরে। আরে না, তুই ভুল দেখেছিস হাবু ভাই, চল ফোনটা নিয়ে আসি। দাঁত কিরমি দিয়ে মিহির তখন হাবিবকে নিয়ে উল্টো পথে রওনা দেয়। মিহির চাচ্ছিল সাদমান আর নিধি মেলায় যাক, তাই সময় বুঝে ঠিকই হাবিবকে নিয়ে কেটে পড়ায় পায়তারা করে। আচ্ছা ভাইয়া, আপনারা ফোন নিয়ে আসুন, আমরা ওয়েট করছি। আরে না না, তোমরা যাও, আমি আর হাবিব আসছি। মিহিরের আর হাবিবের চালাকি সাদমান ঠিকই ধরতে পারে। কলিজার বন্ধুরা যে তার লাইন ক্লিয়ার করতে চাচ্ছে তা বুঝে গেছে সাদ। তোরা ফোন নিয়ে আয়, আমি আর নিধি যাই তাহলে। ওকে যা, আমরা আসছি।
চলো নিধি, যাও যাক। জেন্টলম্যানের মতো নিধির সামনে থেকে পজ করে দাঁড়িয়ে যায় সদমান। চলুন। চৈত্রের শেষ সকাল, বসন্তের স্নিগ্ধতায় অভিমানে হারিয়ে গেছে। চারিদিকে রোদের দানবীয় রাজত্ব বিরাজমান। ভ্যাপসা গরমে সবার অবস্থা কাহিল। মাঠে প্রবেশ পথে মাঝারি আকারের সোনালী গাছে থরথর সোনালী ফুলেরা দোল খাচ্ছে। কিছু ফুল অভিমানে ঝরে পড়ে আছে মাঠের সবুজ ঘাসের উপর। বাতাস কেমন একটা মিষ্টি গন্ধে মাতাল হয়ে গেছে। ফাঁকা ফসলি মাঠের প্রতিযোগিতার স্টার্টিং পয়েন্টে সাদা চক দিয়ে দাগ দেওয়া হয়েছে। সেখান থেকে মূলত প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতার সময় ঘনিয়ে আসায় সকল প্রতিযোগী সাদা চকের লাইনে দাঁড়িয়ে যায়। অসহায় রোহীদের তেজি ঘোড়ার খুরের শব্দে পরিবেশে অন্যরকম শিহরণ অনুভূত হচ্ছে। একা একা সব প্রতিযোগী নিজেদের পজিশন অনুযায়ী দাঁড়িয়ে যায়। মোট 15 জন প্রতিযোগী লাইনে দাঁড়ায়। প্রত্যেকের গায়ে সেফটি স্যুট পরা, যাতে ঘোড়ার গা থেকে পড়ে গিয়ে অঘটন না ঘটে। আরমান তার ঘোড়া সাম্বাকে নিয়ে দাঁড়ায়। বাম দিক থেকে তাকে তুতুলকে দেখে কিছুটা চোখ কুচকায়, খানিকটা কটাক্ষ করে বলে ওঠে, বাহ, সরকার বাড়ির পুরুষেরা পুরুষে পরিণত হয়েছে জানতাম, কিন্তু এতটা পুরুষে পরিণত হয়েছে যে নিজেদের মেয়েকে প্রতিযোগিতার মাঠে পাঠায়। আরমানের কথা তুতুলের রাগে শরীর ঝাঁঝাই হয়ে আসে, কিন্তু ঠান্ডা মাথায় মেয়ে তুতুল এত সহজে রাগ প্রকাশ করে না। খাইটা মুচকি হেসে আরমানের দিকে তাকিয়ে উত্তর দেয়, কেন আরমান আকন্দ, একটা মেয়ের সাথে হেরে যাবেন বলে ভয় হচ্ছে? কাপুরুষ তো তারা যারা বাটপারি করে, সরকারেরা অন্তত বাটপারি করে না। উফ, কি জাল! আই লাইক ইট। তুমি চাইলে আমার ঘোড়ায় এসে বসতে পারো, কষ্ট না করে জিতিয়ে দিব তোমায়। টাচ মি। আমি আবার নারীদের কষ্ট সহ্য করতে পারি না। শেষ কথাটা ব্যঙ্গাত্মক স্বরেই বলে আরমান। মিস্টার আরমান আকন্দ, আপনার সাথে কথা বলার রুচি আমার নেই। আর রইল বাকি বিজয়ী হওয়ার কথা। খান বাহাদুরের কথা কি ভুলে গেছেন আপনি? কোথায় খান বাহাদুর? আমি তো খুঁজে পাচ্ছি না। আপনি মাঠের আশেপাশে তাকে খুঁজে পাচ্ছেন? হেরে যাওয়ার ভয়ে হয়তো রুম থেকে বের হয়নি। বাটপারি করে সময় এগিয়ে দিয়েছেন, আর বড় বড় কথা সে হয়তো ভুলে গেছেন, কিন্তু আপনার ভোলার কথা তো না। আমি এখন স্পষ্ট আপনার গালের সেদিনের জুতোর দাগ দেখতে পাচ্ছি। জানেন, বেশি কথা বলতে হয় না। যারা কাজের চেয়ে কথা বেশি বলে তাদেরকে গাধার সাথে তুলনা করা হয়। বলেই সামনের দিকে তাকায় তুতুল। তুতুলের এমন তরতাজা অপমানে আরমানের চোখ বুজে আসে। প্রতিযোগিতা শেষ হলেই এই শালিক বোঝাবে আরমান কি জিনিস। বেবি ঘোড়া লাগাম টেনে দেয় আরমান। মাঠের এক পাশে উঁচু স্টেজ সাজানো। প্রতিযোগিতার স্টার্টিং পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছে ডিআইজি ইশাক, হাতে একটা বন্দুক। খেলার শুরুর বড্ড তাড়া। হাতের পিস্তলটি আকাশের দিকে তাক করে শেষবারের মতন অপর হাতের ঘড়িতে টাইম দেখে নিল। সময় হয়ে গেছে। ইঙ্গিত হিসেবে আরমানের দিকে তাকিয়ে এক ঝলক মুচকি হেসে নিল। আরমানও ইশারা বুঝে কয়েক সেকেন্ড আগে দৌড়ানোর প্রস্তুতি নিল, যাতে উপস্থিত জনসাধারণের চোখে না পড়ে। যথাসময়ে বন্দুকে ফাঁকা আওয়াজ আকাশের বুক চিরে ধ্বনিত হলো। সকল প্রতিযোগী তাদের ঘোড়া নিয়ে দৌড়ানো শুরু করেছে। নির্দয় চাবুকের আওয়াজ আর ঘোড়ার খুরের আওয়াজ চারপাশটা মুখরিত হচ্ছে। প্রতিযোগীরা মোট 10 কিলোমিটার অতিক্রম করে পুনরায় স্টার্টিং পয়েন্টে এসে থামবে। সবার আগে আরমান দৌড় শুরু করার অনেকটা এগিয়ে গেছে। ঘোড়ার পায়ে বেদম প্রহার করে যাচ্ছে আর মনে মনে ভাবে, এবার 1000 বিঘা আমার ঘরে যাবে। চাইলে আর কত 1000 বিঘা কিনতে পারি, কিন্তু এটা তো বাজি। ঈশান খানকে নাকানি চোপানি খাওয়ানোর মতো আর সুখকর কিছুতেই হবে না। সাদে কি ডিয়াজির বাচ্চাকে এত টাকা দিয়েছি। এদিকে তেজে উদ্যমে ঘোড়া নিয়ে ছুটে চলেছে তুতুল। লোকে বলে নারীরা নাকি শীতলতার প্রতীক, কিন্তু এই মুহূর্তে তুতুলের হিংস্রতায় লাল হয়ে যাওয়া বদন দেখে যে কারোরই এই বদ্ধ ধারণা পাল্টে যাবে। যে করেই হোক আরমানকে জিততে দেওয়া যাবে না। গাদ্দারের জাত ওরা, বিজয়ের মতো সুখের জিনিস গাদ্দারের ঘরে যাবে না, হতেই পারে না। ঘোড়ার পায়ে আবার চাবুকের আঘাতে গতি বাড়ায়। এইদিকে আরমান
ফিনিশিং লাইনের কাছাকাছি চলে এসেছে। এই তো আর কিছুক্ষণ, ওই যে লাল পিতা দেখা যাচ্ছে, জিতে যাব আমি, কেউ আটকানে নেই। ভাবতে চোখ বন্ধ করে দুই বাহু প্রস্থ করে ছড়িয়ে দেয়, কিন্তু ফিতের নাগাল পাচ্ছে না। ততক্ষণে আশেপাশে জনসরবে অনেক লোকের একসাথে চিল্লানোর জনসরব বলে। সুকুচকে চোখ খুলে আরমান সামনে তাকিয়ে দেখে এশরানের হাতের তর্জনীতে বিজয় লাল ফিতে পেঁচানো, ছোচের কোণে ভয়ঙ্কর হাসি নিয়তার সামনে তাকিয়ে আছে। কিন্তু তার যতদূর মনে পড়ে পিছনে দ্বিতীয় ঘোড়ার খুঁড়ের শব্দ সে পায়নি। তাহলে এশরান কিভাবে আসলো? নিশ্চয় উড়ে আসেনি সে। ভাবতে নিজের মাথায় নিজেই হাত দিয়ে থাপা বসায়। হঠাৎই চোখ যায় থরফিনের পায়ের দিকে, যেখানে মেটালের সাইলেন্সার লাগানো, যার ফলে সে কোনো শব্দই শুনতে পায়নি। এশরান ঘোড়া নিয়ে আরমানের সামনে আসতে কিছুটা চমকাইছে। এশরানের হাতেই লাল ফিতা। থরফিনের পিছ থেকে নেমেই সোজা আরমানের সামনে দাঁড়াইছে। কিছু বুঝে ওঠার আগেই আরমানের কলার ধরে মাটিতে ফেলে দুই হাত এক করে ফিতে দিয়ে বেঁধে দেয়। ফিতের অপর প্রান্ত আরমানের দুই হাঁটু পর্যন্ত পেঁচিয়ে নিল জাউন, অর্থাৎ হাঁটু গেড়ে বসানো করে রাখে। আরমান হাত বাঁধা অবস্থায় বলে উঠছে, জমিদারের বাচ্চা, চার আমাকে, চার বলছি। এশান এক পা আরমানের ঘাড়ের উপর রেখে গলায় কিছুটা তচ্ছিলনি উত্তর দেয়, আমি তো জমিদারেরই বাচ্চা। যে জিনিস একবার ধরি তার ছেড়ে দেওয়ার নাম অ্যাস্টন খানার ডায়েরিতে নেই। আর তুই তো নর্দমার কেট, কাপুরুষের চাঁদ। নীতি নিয়ে মাঠে নামতে পারিস না, জেতার জন্য কুটচাল চালাস। আমি জমিদারদের উত্তরসূরি হিসেবে জমিদার হয়েছে, আর তুই কাপুরুষের উত্তরসূরি হিসেবে তার ধারা পেয়েছিস। ওভারঅল তোর জন্য ঠিকই আছে। বলেই রুহুলকে ডাক দেয়। রুহুল আমিন। জি স্যার। পেছন থেকে হাঁপাতে হাঁপাতে রুহুল এসে দাঁড়ায়। ওর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে মুখে চুনকালি মাখিয়ে কাঁথার পিঠে চাপিয়ে বাপের কাছে পাঠা। বলে ডিআইজি মারুফের দিকে তাকায়। এতক্ষণ চুপচাপ হয়ে দাঁড়িয়ে ছিল মারুফ। চাইলেও সে পালাতে পারছিল না, কারণ এতক্ষণে এশনের বডিগার্ড তাকে ঘিরে ফেলেছে। তবে এশনের রক্ত চক্ষু নিয়ে তাকানো তার ঘাম ছুটে যায়। লোভের বশত আরমানের কাছ থেকে সে বড় একটা অ্যামাউন্ট টাকা হাতিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু তাকে কথা দিয়েছিল এশনের হাত থেকে বাঁচাবে। এখন আরমান নিজেই করুণ দশায়, মারুফকে কিভাবে বাঁচাবে? এসব ভাবতে ভাবতেই দৌড়ে এশনের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে হাত জোর করে মাপ চাইতে থাকে। কিন্তু এই মুহূর্তে এশান নিজের ভেতরে নেই। সব সহ্য হয়, কিন্তু তার সাথে চালাকি সহ্য করতে পারে না সে। এক হাত দিয়ে থারফিনের মুখে লাগাম মেটালের ধারালো মাস্কটি খুলে নেয়। এদিকে মারুফ হাত জোর করে মাপ চাইতে থাকলে এশান হুঙ্কার ছেড়ে বলে হচ্ছে, জানোয়ারের বাচ্চা, তোর কলিজা কত বড়, আমার সাথে বেমানি করিস? এই এই, তোর কলিজা তো মনে হয় অনেক বড়। আমার যে দেখতেই হবে। বিশ্বাস কর, কিচ্ছু করবো না, জাস্ট কলিজাটা একটু বের করে দেখবো, প্লিজ। বলতে বলতে উপস্থিত জনতার সামনে ধারালো মেজালের মাস্ক দিয়েই মারুফের বুক চিরে এক টানে কলিজায় বের করে চোখের সামনে তুলে ধরে। সাথে সাথে এশানের কপালের কোনায় ছিটে লাগে রক্তের, মনে হচ্ছে বিন্দু বিন্দু লাল লাল ঘাম লেগে আছে। কি বিভৎস লাগছে তাকে। মারুফের রক্তাক্ত শরীরটি এখনো মাটিতেই পড়ে থরথর করে কাঁপছে। উপস্থিত জনতার অনেকেই এতক্ষণে এ দৃশ্য দেখতে না পেরে জ্ঞান হারিয়েছে। এশানের মুখে বিভৎস হাসি নিয়ে কপালে লেগে থাকা বিন্দু বিন্দু রক্ত সেই বিভৎস হাসিকে আরো করুণ করে তুলেছে। হাত উঁচিয়ে নিজের দিকে আঙুল তুলে প্রশ্ন করে, আমি কে? আই এম দ্য রুলার, আই অ্যাম দ্য ল। নিজের প্রশ্নের প্রতি উত্তর এশরান এক হাতে কলিজা ধরে থারফিনের দিকে তাকাতে হঠাৎই ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোনটা কানে তুলতেই ওপাশ থেকে কিছু একটা শুনে রাগে কলিজাটি মাটিতে আশ্রয় মেরে বলে উঠছে, আই এম কামিং। হাত ধুয়ে রুহুলকে কল করে। রুহুল, গাড়িটা নিয়ে আয়, কাজ আছে। বলি হনহনি পেরিয়ে যায়। মেলায় আগের মতো জমজমাট পরিবেশটা আর নেই। সবাই যেন কিছু একটার ভয়ে চুপ হয়ে গেছে। ইতি, প্রাচী, মিহির আর হাবিব ততক্ষণে মেলায় পৌঁছে গেছে। সাদমানকে বারবার কল করলেও সাদমান কল ধরছে না। হাবিব বিরক্ত
হয়ে মুখ থেকে দু একটা অশ্রাব্য গালি দিয়েও বসে। এদিকে ইতি সাদমানকে কল ধরছে না কেন? ওই মেয়ে আবার নতুন কোনো ঝামেলা পাকালো না তো? ধুর, কি যাতা বলছিস? হয়তো ফোন সাইলেন্ট করা, তাই কল ধরছে না। মেয়ের চারপাশটা গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে বলে, একটা বিষয় খেয়াল করেছিস তোরা? মেলাতে কিন্তু সবাই নীরব, কেমন যেন সবাইকে আতঙ্কিত দেখাচ্ছে। হ্যাঁ, এটা শুরুর দিক থেকেই খেয়াল করছি। চল ওই পাশটা খুঁজে দেখি তো ওরা আছে কিনা। হ্যাঁ, চল চল। হাঁটতে হাঁটতে ওরা সবাই মাঠের শেষ প্রান্তে চলে আসে। এমন সময় ইতি সাদমানকে দেখে চিৎকার করে দৌড়ে কাছে এসে বলে, তোর হাতে কি হয়েছে সাদ? এত রক্ত কেন? দেখি দেখি কি হয়েছে। বলে পাগলের মতো সাদমানের হাত ধরতে চাইলে সাদমান বিরক্তিতে হাত সরিয়ে নেয়। ততক্ষণে ওরা বাকি সবাই সেখানে চলে এসেছে। প্রাচী এদিক সেদিক তাকে সাদমানকে প্রশ্ন করে, সাদমান, নিধি কোথায়? আর তোর হাতে এগুলো কি? দেখে তো রক্ত মনে হচ্ছে। কি হয়েছে তোর ভাই? কিছুটা আতঙ্কিত হয়ে কেঁদে ওঠে প্রাচী। চুপ কর, এমন ফ্যাস ফ্যাস করে কাঁদিস না। এই মেয়ে জাতির রোগটাই এমন, কিছু না জেনেই ভ্যা ভ্যা করে কেঁদে ওঠে। বলেই হাবিব টিস্যু দিয়ে সাদমানের হাতে লেগে থাকা রক্ত পরিষ্কার করে দিয়ে একটা নির্জন জায়গায় বসে পড়ে সবাই। শান্ত সুরে সাদমানকে প্রশ্ন করে হাবিব, তোর হাত তো কাটেনি, শরীরও ঠিক আছে, তাহলে এই রক্ত কিসের? আর সবচাইতে বড় কথা হলো নিধি কই? সাদমান আস্তে আস্তে সব কিছু বলতে থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত এক টানা বলে থেমে যায় সাদমান। আমরা একটু মেলায় ঘুরছিলাম, ও আমার কাছে বায়না করে ও চুড়ি কিনবে। ওই দিকটায় ভিড় বেশি হয়, আমি ওইখানে ওকে দাঁড় করিয়ে চুরির দোকানে যাই। হঠাৎ কোত্থেকে একটা পাগলা ষাঁড় মেলার ভেতরে ঢুকে পড়ে। সবাই যার যার মতন দৌড়ানো শুরু করে। আমি পেছনে ঘুরে দেখি নিধি নেই। পরে পাগলের মতন পুরো মেলা খুঁজে ওকে পাইনি। নিধির কথা শুনে প্রাচী কেঁদেই দেয়। আমি এখন কি করব স্যার? কার কাছে গেলে আমার বোনটাকে পাবো? ও তো ছোট মানুষ, এখানে ওর কি দোষ ছিল? বাড়ির সবার কাছে আমি কি জবাব দেব বলতে পারিস সাদমান? প্রাচীর আহাজারিতে চারপাশটা ভারী হয়ে গেছে। হাবিব কিছুটা ইতস্তত বোধ নিয়ে প্রাচীর মাথায় হাত বুলিয়ে বলে, চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। তুই কান্না থামা প্রাচী। কি বিচ্ছিরি করে কাঁদছিস রে তুই? কান ধরে যায়। বলে হাতে তর্জনী দিয়ে প্রাচীর চোখের পানি মুছে দেয়। হাঁটতে হাঁটতে মেইন রোডের ধারে চলে আসে এশরান। ততক্ষণে রুহুল গাড়ি নিয়ে রাস্তায় আসে দাঁড়িয়ে আছে। পিচ ঢালা রাস্তার এশরানে চকচকে কালো রোলস রয়েস ফ্যান্টম কারটি দাঁড় করানো আছে, যা সূর্যের আলোতে উজ্জ্বল আর তৃপ্তিময় লাগছে। গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে দরজা আটকিয়ে দেয়। রুহুলের দিকে তাকে ইশারায় গাড়ির চাবি নিয়ে ড্রাইভিং সিটে ততক্ষণে বসে পড়ে। কই যাচ্ছিস? ওদিকটা প্রবলেম হয়েছে, আজকে ঢাকায় ব্যাক করতে হবে। ওখানে তোর কি কাজ? এটা তোর জানার বিষয় না, তোকে যেটা বলছে সেটা কর। তুই এইভাবে ট্রাউজার পরে কেন যাচ্ছিস? আমার কাজের কৈফিয়ত কাউকে দেওয়া আমি পছন্দ করি না, জানিস তো নাকি? তুই আপাতত দাদিজানের কাছে যা, তবে আমার কিছু ইনফরমেশনের প্রয়োজন হতে পারে, লাগলে পরে জানাবো। আপাতত তুই ওখানে কাজ কমপ্লিট করেই দাদিজানের কাছে যা। ঠিক আছে, তবে নো মোর টক। বলে গাড়ি স্টার্ট দেয়। গভীর মনোযোগ দিয়ে এশরান গাড়ি চালাচ্ছে। ড্রাইভিংয়ে মনোযোগ দিচ্ছে সে। হাতে এখনো ব্রাশ ধরাই আছে। এটা আসলে তার ছোটবেলাকার অভ্যাস। কোনো কিছু নিয়ে বেশি উত্তেজিত থাকলে হাতে যাই থাকুক না কেন সে সেটা আঁকড়ে ধরে থাকে। এখনো সে একই কাজ করছে। কিছুটা সময় রাস্তার একধারে গাড়িটি পার্ক করে ডেস্ক থেকে পানির বোতল নিয়ে বের হলো এশরান। পানির ছাপটায় হাত মুখ ভালো করে ধুয়ে নিল সে। কিছুটা সময় গাড়ির হাতে হেলান দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে মন খারাপের দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন চাতক পাখি বৃষ্টির আশায় মেঘশূন্য আকাশের পানে চেয়ে আছে। এভাবে কতক্ষণ যে কেটেছে সেই খেয়াল নেই তার। পাশের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসতে গভীর ধ্যানে ভেঙে গেল। গাড়িটা লক করে মসজিদের দিকে পা বাড়ালো এশরান। মসজিদের অজুখানা থেকে অজু করে জামায়াতে নামাজ আদায় করে নিল। গভীর আকাঙ্ক্ষা নিয়ে মনোজাত তুলে নিল খোদার দরবারে। হয়তো বিশেষ কিছুর আশা। আসলে প্রার্থনা এমন একটা জিনিস যার মাধ্যমে কর্তা আর তার বান্দার এক গভীর কানেকশন আছে। বান্দা যখন হতাশ হয় বা খুশি হয় তখনই সে তার
তার প্রভুর দরবারে উপস্থিত হয় বিশেষ মসজিদে, কারণ পৃথিবীর সবাই ফিরিয়ে দিল একমাত্র সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন তার বান্দাকে ফিরিয়ে দেন না, সে যতই পাপী হোক না কেন। মনোযোগ শেষ করে দ্রুত গাড়িতে উঠে বসে এশরান। গাড়ি স্টার্ট দিবে তখনই পেছনের ডিকি থেকে ঠক ঠক শব্দ ভেসে আসে। প্রথমে মনের ভুল ভাবলেও পরে তাতে সন্দেহ জাগে। ভীষণ চতুর্বুদ্ধির অধিকারী এশরান হাতে পিস্তল নিয়ে এবার গাড়ি থেকে নেমে আস্তে করে গাড়ির পেছনে গিয়ে দাঁড়ায়। শব্দ এখনো থামার নাম নেই। হঠাৎই গাড়ির ডিকি খুলে পিস্তল ধরতে নিধি ভয় চিৎকার দিয়ে উঠছে, প্লিজ ডোন্ট শুট, প্লিজ প্লিজ। গাড়ি খুলেছে এভাবে নিধিকে দেখবে তা এশরানের কল্পনার বাইরে। ভালো করে চেয়ে দেখে মেরুন রঙের শাড়ি পরেছে, এতক্ষণ গরমে থাকায় গলা আর কপালের অংশটুকু ঘেমে গেছে, সেই সাথে চোখের কাজলটুকু ঘেটে যাওয়ার আরো মোহনীয় লাগছে তাকে। তুমি তুমি এখানে কেন? সারের তাড়া খেয়ে এখানে উঠে পড়েছি। কিছুটা থেমে আশপাশটা তাকিয়ে বলেছে, এটা কোন জায়গা? এটা টাঙ্গাইল, আমি ঢাকা যাচ্ছি। কি? তাহলে আমি কই যাব? আমি কি জানি, আগে ভাবতে পারো না? ইতস্তত বোধ নিয়ে নিধি জানায়, আসলে গাড়িতে ওঠার পর আমি ঘুমিয়ে গিয়েছিলাম, একটু আগে উঠে দেখি আমি এইখানে, বের হতে পারছিলাম না বলে বারবার ধাক্কাচ্ছিলাম। এশরানের মুখে কোনো কথা নেই, জাস্ট মনে মনে চিন্তা করছে একটা মেয়ে ঠিক কতটা কমন সেন্সের ঘাটতি থাকলে সে এভাবে না জেনে শুনে একটা গাড়িতে উঠতে পারে। তাহলে আমি এখন কি করব? ডোন্ট নো। আপাতত আপনাদের সাথে ঢাকায় যাই, কাজ শেষ হলে তো আবার ব্যাক করবেনই তাই না? তখন না হয় আমার সাথে নিয়েন। কথাগুলো এত সহজেই বলে ফেললো যেন এশরানকে কত দিন ধরে চেনে, অথচ এভাবে একা একটা ছেলের সাথে বের হওয়া যে কতটা রিস্কের তা যদি একবার জানতো তাহলে কি আদৌ এভাবে আসার বায়না ধরতো? ভেবে কোনো উত্তর পায় না এশরান। এশরানের কাছ থেকে কোনো উত্তর পায় না সে। আশাহত চেহারা নিয়ে আবার বলে উঠছে, প্লিজ আমায় নিয়ে চলুন না। এভাবে নিধিকে নিয়ে যাওয়া যে কতটা রিস্ক তা এশরান খুব ভালো করে জানে। সে যেই জায়গায় যাচ্ছে সেখানের লোক যদিও একবার নিধির খোঁজ পায়, চেনে হিসড়ে ছিঁড়ে খেতে তাকে 1 সেকেন্ডও সময় লাগবে না। আবার এভাবে কই রেখে যাবে সেটাও তো বুঝতে পারছে না। কিছু একটা ভেবে নিধির দিকে তাকিয়ে বলল, গাড়িতে বসে পড়ো, যাও। এশরানের অনুমতি পেয়ে নিধি দৌড়ে গাড়িতে উঠে বসে। এতক্ষণে যেন প্রাণ ফিরে পেল, কিন্তু খুব পানি পিপাসা লেগেছে তার। সামনেই পানির বোতল দেখতে পেয়ে খুশিতে হাত বাড়িয়ে দিতে পাশ থেকে এশরান বলে উঠছে, আমার জিনিসে না বলে কারো হাত দেওয়াটা পছন্দ করি না। আশাহত হয়ে হাত ছড়িয়ে নিল নিধি। কেমন যেন নিজেকে ছেঁচড়াই মনে হলো। আর 2-1 লাইন বেশি বললেই হয়তো সে কেঁদেই দিত। এশরান পানির বোতলটা তার দিকে এগিয়ে দিয়ে বলে, পানিটা খাও, ভালো লাগবে। নিধি মাথা নিচু করে হাত কচড়ে নিয়ে বলে, আপনার কোনো কিছু আমি নেব না। কেন? অপরিচিত কারো জিনিস খেতে নেই। নাচতে নাচতে অপরিচিতদের গাড়িতে উঠতে পারো, আর তার দেওয়া পানি খেতে গেলে এই বিবেক নাড়া দেয় না বলছি। এশরানের ধমকে চমকে উঠছে নিধি। ইচ্ছে না থাকা সত্ত্বেও হাত বাড়ি বোতলটি নিয়ে কোলে রেখে দেয়। আমি বোতলকে আদর্শ করে কোলে রাখতে বলিনি, তোমাকে পানি খেতে বলেছি মিস বুশরা। এশরানের পেঁচানো কথায় কাঁপা কাঁপা হাতে বোতলের কর্ক খোলার চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছে। নিধির এমন নার্ভাস হওয়াতে এশরান কিছুটা নরম হলো, হাত বাড়িয়ে বোতলটির কর্কটি খুলে দিল। বোতলটি খোলা পেয়ে এক নিঃশ্বাসে প্রায় অনেকটা পানি খেয়ে হাঁপাতে লাগলো। এশরান এসির পাওয়ার আরো খানিকটা বাড়িয়ে দিয়ে পুনরায় গাড়ি ঘোরালো। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে সামনের দিকে তাকিয়ে বলল, রিল্যাক্স, এত ভয় পাওয়ার কিছু নেই। এশরানের এমন শান্ত ভঙ্গি দেখে নিধি চিচিয়ে বলল, কই নিয়ে যাচ্ছেন আমায় বলুন। এদিকে এশরান স্বাভাবিকভাবে গাড়ি চালাচ্ছে, যেন মনে হচ্ছে না পাশে কেউ আছে। আমি আপনার সাথে কথা বলছি, আপনি তার উত্তরই দিচ্ছেন না। কি পেয়েছেন? দরদ দেখিয়ে গাড়িতে তুলেছেন বলে যেখানে ইচ্ছে নিয়ে যাবেন আপনি। সামনের দিকে ড্রাইভ করতে করতে বলে, আমার সাথে চিল্লানোর সাহস কেউ করতে পারে না, তুমিও করো না, ফল ভালো হবে না। বলে গাড়ি অটো ড্রাইভিং মোজে রেখে নিধির দিকে খানিকটা ঝুঁকে কোমরের দিকে হাত বাড়িয়ে দেয়। আরে কি করছেন আপনি? এখানে কেন হাত দিচ্ছেন? প্রয়োজন আছে তাই। আমার সর্বনাশে হাত দেওয়ার কি প্রয়োজন আপনার? হোয়াট? তুমি কি যাতা ভাবছো স্টুপিড? আমি তোমার সিট বেল্ট লাগাচ্ছি। হঠাৎ এশরানের এতটা কাছে দেখে ভেবাচাকায় খেয়ে যায়। যত যাই হোক সে তো মেয়ে, এভাবে একটা ছেলে কাছে আসা যে মোটেও স্বাভাবিক না।
সে বুদ্ধি তার হয়েছে, কিন্তু তার ধারণা যে ভুল হলো। লজ্জায় মনে হচ্ছে মাটির ভিতরেই চলে যায়। হালকা ছোট ছোক গেলে জানালার দিকে মুখ ঘুরিয়ে নিল নিধি। নিধি উল্টো দিকে ঘাড় ঘোরানো দেখে হালকা ফিচেল হেসে দিল এহসান, যার ফলে প্রশস্ত ঠোঁটের ফাঁকা দিয়ে চোয়ালের দুই পাশের দুইটা চৌকো ক্যানাইন দাঁত বের হয়ে এসেছে। সেই সাথে গলার অ্যাডভান্স অ্যাপেলটা হালকা কেঁপে উঠছে। পুনরায় নিজের সিটে এসে গাড়ির স্টিয়ারিংয়ে হাত ঘোরায়, তবে মুচকি মুচকি হাসির রেশ এখনো বিদ্যমান, কারণ সেই সফলভাবে নিধিকে লজ্জা দিতে পেরেছে। তপ্ত দুপুরে চারপাশটা খাখা করছে। রোদে তাপচে শুকনো মাটি যেন জ্বলন্ত আগুনের মতো গরম হয়ে গেছে। আঁকাবাঁকা রাস্তা দিয়ে একজোড়া দুর্বল পা হেঁটে যাচ্ছে, কোমরের সাথে একটা রশি বাঁধা, যার ওপর প্রান্তের একটা বয়স্ক বেটে গাধার গলায় বাঁধা। আরমানের মুখে চুনকালি আর মাথা ন্যাড়া করে ঘোল ঠেলে দিয়েছে এশানের লোকেরা। নত মাথায় মাটির দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। কিছু তো যেতেই সামনে তুতুলকে দাঁড়িয়ে থাকতে দেখে খুব আইসি করে চীনাবাদাম খাচ্ছে সে। আরমান এদিকে আসতে হাতে থেকে বাদামের খোসা ফেলে দিতে দিতে বলে, বাংলায় একটা প্রবাদ আছে, কি যেন সেটা মনে পড়েছে। প্রবাদটা হলো ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। এতদিন এটা শুনে এসেছি, আজ তো নিজ চোখে দেখার সৌভাগ্য হলো আমার। সেই খুশিতে আজ বাড়ি গিয়ে এক প্লেট ভাত বেশি খাবো ভাবছি। তুতুলের গা জ্বালানো কথায় আরমান রাগী চেহারায় তাকালো, তবে সেটা তাকানো পর্যন্ত ছিল, কারণ এই মুহূর্তে এটার সঠিক জবাবটা কি হতে পারে তা তার জানা নেই। ন্যাড়া মাথা আর মুখে কালি মাখানো আরমানকে দেখে তুতুল কিছুটা ফিক করেই হেসে উঠে বলে, খান বাহাদুর অনেক দয়ালু দেখছি, কাউকে খালি হাতে ফেরায় না। লোকটির ব্যবহার খারাপ হলে কি হবে, মানুষ হিসেবে ততটাও খারাপ না। তুতুলের কথাটা কাটা গায়ে নুনের ছিটা হয়ে লেগে গেল আরমানে। চিৎকার করে বলে, শালি, এর প্রতিশোধ যদি আমি না নিই তাহলে আমিও আরমান আকাত না। তুতুল ঘোড়ায় চড়ে আরমানকে কেন্দ্র করে দুই একবার ঘুরে এসে পুনরায় আরমানের সামনে দাঁড়ায়। মুখ শক্ত করে আরমানের দিকে তাকিয়ে বলে, সালনাই কুত্তার নাম তার বাঘা। বলে ঘোড়ার পায়ে চাবুক মেরে সামনের দিকে চলে যায় তুতুল। কাল বাংলা বছরের প্রথম দিন, যা বাঙালিদের কাছে এক আবেগের নাম পহেলা বৈশাখ। ইতিহাস ঐতিহ্যের সাথে তালে তাল মিলিয়ে প্রতি বছরই মুর্শিদা এই দিনটাকে জাঁকজমকপূর্ণ আয়োজনই করে। মহলের প্রতিটি কোনায় কোনায় বাহারি রঙের ফুল দিয়ে সাজাতে ব্যস্ত ডেকোরেশনের লোকেরা, বাড়ির কাজের লোকেরা যে যার কাছে ব্যস্ত। হলরুমের বিশাল কাঠে নকশা করা চেয়ারে গা এলে বসে আছে মুর্শিদা। হাসনা তার মাথায় তিল দিয়ে দিয়েছে, বয়সের ভারে চুল পাক ধরল তা যুবতী বয়সের মতোই ঘন আর লম্বা। চকচকে কাঁসার গ্লাসে ঠান্ডা আম পোড়া শরবত নিয়ে আসে চমচম। মুর্শিদার সামনে ধরে বলে, নাও আম্মা, তোমার জন্য আম পোড়া শরবত বানিয়েছি, খাও, শরীরের জ্বালা পোড়া কমে যাবে। চোখ খুলে সামনে দাঁড়িয়ে থাকা লম্বা পুরুষটির দিকে তাকায় মুর্শিদা। ঠিক পুরুষ না, মুখটা ক্লিন শেভ করা, পরনে হাতা কুচি করা লাল থ্রি পিস, ফিতে দিয়ে বিনি করা, চুলগুলো ঘাড় ছড়িয়ে পিঠে নেমে এসেছে, হাতে কাঁচের রেশমি চুড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে চিপ আর চোখে কাজল দেওয়া লোকটিকে ছেলে কম মেয়ে বেশি মনে হচ্ছে। মুর্শিদা হালকা হেসে বলে হচ্ছে, এই চমচম, তুই আমাকে আপনি করে বলছিস না কেন? কতবার শুধাই বলতো? টেবিলে গ্লাস রাখতে রাখতে বলে, রাখো তো আম্মা, আপনি করে বললে কেমন জানি পরপর লাগে। বলি মুর্শিদা পায়ের কাছে বসে পা টিপে দিতেই থাকে, কিছুটা মলিন সুরে বলে হচ্ছে, তুমি তো আমার আম্মা, আমার নিজের মা বাপ আমাকে যেদিন ঘৃণা করে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়, সে সময় তুমি তো আমাকে আশ্রয় দিলা আম্মা। সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমাকে তোমার মেয়ে বলে স্বীকৃতি দিলা। তুমি আমার মা, তুমি আমার বাপ, আর তোমাকে আমি জীবনও আপনি কইরা বলবো না, সে তুমি যেই শাস্তি দাও না কেন। আচ্ছা আচ্ছা, তুই আমাকে তুমি করে বলিস, এখন থাম, দেখি তো কি রকম শরবত বানিয়েছিস। বলে গ্লাসটি ধরে মুখে মুর্শিদা খেতে যেতেই বাইরের দিকে থেকে প্রচুর চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায় সে। কিছু আর করতে না পেরে চমচমকে বলে, যা তো চমচম দেখে আই, বাইরে কত কিসের শব্দ।
হুকুম পেয়ে চমচম দৌড়ে চলে যায় বাইরে। মিনিট দুয়েক পর হাঁপাতে হাঁপাতে মুর্শিদার সামনে বসে পড়ে। কি রে, কি হয়েছে? হাঁপাস কেন ছিরি? পাশ থেকে হাসনা বলে হচ্ছে, কি হয়েছে চমচম? বাইরে গিয়াস অকন্ত তার তলবল নিয়ে ভিতরে আসার চেষ্টা করছে, আর রুহুল ভাইজান ভিতরে আসতে দিতেছে না। গিয়াসের নাম শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে মুর্শিদা। নিমিষে অতীতের আগুন চোখের সামনে উঠে আসে। দেয়ালে ঝুলানো ব্রিটিশ আমলের 2 নলা বিশিষ্ট বন্দুক নিয়ে বাইরের দিকে চলে যায়। এদিকে রুহুল দলবল নিয়ে গিয়াসদেরকে আটকিয়েছে, কোনো মতে ভেতরে আসতে দিচ্ছে না। ভেতরে আসতে ব্যর্থ হওয়ায় রব্বানি তেড়ে এসে রুহুলকে বলে, এই চাকরের বাচ্চা চাকর, সরে দাঁড়া। ঠান্ডা সুরে রুহুল বলেছে, আপনি নিজে সরে দাঁড়ান, সীমা লঙ্ঘন করবেন না। রুহুলের ঠান্ডা আওয়াজে গিয়াস তেড়ে আসে, গর্জন দেখিয়ে বলে, জানোয়ারের জাত, তুই আমাদের সীমানা দেখাস? তোর তো নিজেরই জন্মে ঠিক নাই রে। জমিদারের না যায় আস অলাদ তুই। সবটা নীরবে মেনে নিলেও শেষের কথাটা সহ্য করতে পারল না। সে বিদ্যুৎ গতিতে গিয়াসের কানের নিচে একটাই থাপ্পড় দিয়ে দেয়। রুহুলের হাতে দাবাং মার্কা চরকে মাটিতে লুচিয়ে পড়ে গিয়াস। মাথাটা কেমন যেন নড়ে উঠল তার। আশেপাশে কোনো শব্দই যেন কানে আসছে না। কানে হাত দিয়ে ভেজা চ্যাটচ্যাটে তরল কিছু উপস্থিতি টের পেল। চোখের সামনে হাত ধরতে লাল রক্তের তাজা দাগ দেখতেই পেল। গিয়াসকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে রাব্বানি দৌড়ে তার কাছে চলে যায়। কি হয়েছে আব্বা, ওঠেন। ছেলের কথা ঠিক মতো শুনতে পাচ্ছে না গিয়াস। তারপরেও যেটুকু শুনেছে তাতে রেগেই বলে হচ্ছে, ঘি খাইছি আমি। আরে এখন কি ঘি খাওয়ার সময় নাকি? যে কাজে আসছস তাই কর। আর আব্বা, ঘি না আমি বলছি, কি হয়েছে? কুত্তার জাতেরা, ঘি খাবি তো বাড়িতে যাইয়া খাইস। জীবনে কি ঘি খাস নাই? রব্বানি যা বুঝার বুঝে নিল। তার বাপের কানটা যে পুরোটাই গেছে তা সে খুব ভালো করে বুঝতে পারছে। সামনে রুহুলকে আইস বগল দাবা করে দাঁড়িয়ে থাকতে দেখে তেড়ে আসে। রুহুলকে মারতে আসলো। রুহুল ও পাল্টা আক্রমণের প্রস্তুতি নিতেই পেছন থেকে মুর্শিদার কণ্ঠ ভেসে আসে। মুহূর্তেই সবার চোখ যায় প্রাসাদের সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকা মুর্শিদার দিকে। 2 নলা বিশিষ্ট বন্দুক তাক করে সরাসরি গিয়াসের দিকে পৃষ্ঠে ছুড়ে দেয়। তোমার এত বড় স্পর্ধা গিয়াস, তুমি আমার প্রসাদে বিনা অনুমতিতে এসে আবার আমার লোকেদের গায়ে হাত তুলছো? তোমার এই হাত ভাঙতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। গিয়াস এত ভালোভাবে কথাগুলো শুনতে পেল। কানের অবস্থা আস্তে আস্তে করুণ হয়ে আসছে, কিন্তু তারপরও দ্বিগুণ তেজে দাঁড়িয়ে পড়ে বলে হচ্ছে, ফুবুজান, আপনার নাতি আমার ছেলের সাথে এত বড় অন্যায় কেন করলো তার জবাব দিন। চুপ করো বেয়াদব। তোমার মতো নর্দমার কীটের মুখ থেকে এমন পবিত্র নাম শুনতে আমার ঘৃণা হয়। আর রইল বাকি অন্যায়ের কথা, হ্যাঁ, ন্যায় অন্যায়ের কাহিনী কি এখন তোমার মতো মানুষরূপী পিচাসের কাছ থেকে শিখতে হবে? মুর্শিদার কথা ঠিক মতো গিয়াস শুনতে পায় না। রব্বানির কাছে ঘেসে বলে, কি বললো রে? শুনতে পাইনি। বাপ যে একচরে কালা হয়ে গেছে তার রব্বানি এতক্ষণে বুঝে গিয়েছে। বিড়বিড়িয়ে কিছুটা অশ্রাব্য গালি দিয়ে মুর্শিদার উদ্দেশ্যেই বলে, আপনার নাতি আমার ভাইয়ের মাথা ন্যাড়া করে গোল ঢেলে মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে, এর বিচার করুন। আপনার ভাইকে যে আমার ইশরান গাধার পিঠে চাপিয়ে পাঠিয়েছে সে কথাটাও বলুন রব্বানি। বীরের পেছনে প্রাসাদে ঢোকার গেট থেকে মেলি তেজি কণ্ঠস্বর ভেসে আসে। সবাই পেছনে তাকিয়ে দেখে এক মধ্য বয়স্ক নারী। গায়ের রং গরম দুধে সাদা, পরনে পিচ কালারের জামদানির সাথে ম্যাচিং করা ব্লাউজ, চুলগুলো শক্ত করে খোপা করা। দেখে মনে হচ্ছে স্বর্গের অপ্সরা পৃথিবীতে নেমে এসেছে। তবে দৃষ্টিতে দৃঢ়তা নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। কথা শুনে মুর্শিদা বন্দুক নামিয়ে এক ঝলক হেসে বলে হচ্ছে, নূরজাহান আমার মেয়ে। ততক্ষণে নূরজাহান রাব্বানির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আপনি তো ঠিক মতো বিচারই চাইতে পারেন না। শুনুন, বিচার চাইতে আসলে সব কথা বলতে হয়, কিছু লুকালে তাকে চোর বলা হয়। তা কি জানেন না রব্বানি সাহেব? আপনি? হ্যাঁ, আমি চমকালেন। আসলেই চমকানোর কথাই, তা হেরে যাওয়ার পরে বাড়ি বয়ে কি নিজেদের চেহারা দেখাতে এসেছেন? আপনার ভাগনা আমার ভাইকে এইভাবে পুরো এলাকায় মানুষের সামনে অপমান করেছে, তার বিচার দিন। কই দেখি বলে নিষ্পাপ মুখ নিয়ে আরমানের সামনে দাঁড়ালো। আরমানের এত বড় থোবরা ন্যাড়া করে
করা দেখে মাথা উচ্চস্বরে হেসে ওঠে নূরজাহান। মায়ের দিকে চেঁচিয়ে উঠে বলে, আম্মাজান, আজ অনেক দিন পরে খানদানি স্টাইলে অপমান করা দেখলাম। আমার সোনা বাচ্চাটা যে কোথা দিয়ে এত বড় হয়ে গেছে, আজ এটা না দেখলে টেরই পেতাম না। বলেই উচ্চস্বরে হাসতে লাগলো। যেই হাসি রাব্বানির কানে কাটার মতো লাগলো। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পাল্টা জবাব দেয়, হাসালেন নুরুজ্জামান খান। খানদানি কথাটা আপনাদের সাথে যায় না। খুব তো খানদান গিয়ে গর্ব আপনাদের, তা নিজেদেরই বড়াই তো মনে হয় রাখতে পারলেন না। অতীতে খান বাহাদুরেরা বয়স 24-এর কোঠায় যেতে না যেতেই একাধিক বিয়ে আর বাচ্চার জন্ম দিত, কিন্তু এখন যা দেখতেছি বয়স পেরিয়ে যায় তাও বিয়ের না মানে না। ওহো, আপনাদের তো আবার বিয়ের রেওয়াজ আছে, যে বয়স 32 হওয়ার আগেই ছেলেদের বিয়ের পিঁড়িতে বসতে হয়। কই সে রেওয়াজ কি ভুলে গেছেন নাকি চমের মতো এরশান খানকেও? কথা শেষ করার আগে রাব্বানির গালে নূরজাহানের জুতো দিয়ে 2-3 ঘা বাড়ি বসিয়ে দিল। রব্বানির আগে নূরজাহানের দিকে তেড়ে আসতে বিশাল দেহ বচি গাছ কোবরা রব্বানির ঘাড় ধরে গেটের বাইরে ছুঁড়ে মারল। আরমান তেড়ে আসলো কোবরার হাতের কবজা ঘুরিয়ে প্রস্তুতি নেয়। বিশাল দেহি কোবরাকে দেখে আরমান খানিকটা ফরকে যায়, কারণ সে জানে আফ্রিকান বডি বিল্ডার গার্ডরা আসলে কতটা শক্তিশালী। বিশাল দেহি কুচকুচে কালো কোবরাকে দেখে যে কারোরই ভয় ঘাম ছুটে যাওয়ার কথা, তার উপরে মাথা এক সাইডে কিং কোবরা চ্যাচু করা, কি ভয়াবহ লাগছে তাকে। না, আরমানের এই রিস্ক নেওয়াই সম্ভব না। তাই কোনো মতে গিয়াসকে ধরে বাইরের দিকে দৌড়ে পালালো আরমান। তার সাথে সাথে দলবলগুলো দৌড় দিল। বিশাল হলরুমে সবগুলো ফ্যান আর এসি ছাড়া মুর্শিদা দ্রুত পায়ে পায়চারি করছে। সামনের সোফায় নূরজাহান আর তার স্বামী বোরহান উদ্দিন বসে আছে। আভা আর প্রভা বাবার মাথার পেছনের দিকটা দাঁড়িয়ে আছে। চমচমটাও আজ চুপসে গেছে, চুপ করে প্রভার পাশে দাঁড়িয়ে আছে। মুর্শিদার এমন বিক্ষিপ্ত চলন দেখে মোটো সুবিধা লাগছে না তার। কি হবে জানা নেই। ভয়ে দোয়া ইউনুস পরে বুকে ফু দেয়। নেল পলিশ পরা হাতটা স্বভাব ছিল ভঙ্গিতে ঝাঁকিয়ে বলে, ইয়া আল্লাহ, কি হবে এখন? হাঁটতে হাঁটতেই হঠাৎ নূরজাহানের সামনে দাঁড়িয়ে যায় মুর্শিদা। লাঠিটা নিজের সামনে দাঁড় করিয়ে শক্ত হাতে ধরে নূরজাহানকে উদ্দেশ্য করেই বলে, আমি কালকেই ইরশানের সাথে আবার বিয়ে দেখতে চাই নূরজাহান। হঠাৎ নানির মুখে থেকে এমন প্রস্তাব শুনে বিদ্যুতের এক ঝটকায় খেলো আভা। এত খুশির খবর সে এভাবে পাবে কখনো কল্পনাও করতে পারেনি। যার জন্য জীবনে 24টি বসন্ত একা কাটিয়েছে, আজ তার সাথে বিয়ে হবে ভাবতেই খুশিতে চোখ চিকচিক করে উঠল। কিন্তু এত খুশির লোজ হয়ে তো তার মানব মস্তিষ্ক নিতেই পারেনি হয়তো, তাই নিজেকে আর ধরে রাখতে পারে না সে। সবাইকে অবাক করে দেয়। অবশেষে জ্ঞান হারা আভা মাটিতে পড়ে যেতেই প্রভা আর চমচম ধরে ফেলে। নূরজাহান মাথা ঘুরিয়ে এক পলক মেয়ের দিকে তাকে মুচকি হেসে নিয়ে বলে, চমচম, ওকে উপরে নিয়ে শুইয়ে দে। পুনরায় মায়ের দিকে মুখ ফিরিয়ে বলে, আম্মাজান, এ নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এশরানের মতামতটা নেওয়া জরুরি ছিল। আমি কালকেই ইশরানের সাথে আবার বিয়ে দেখতে চাই নূরজাহান। ইশরান আমাকে মতামত দিয়েই দিয়েছে। তোমাদের কোনো মত থাকলে জানাতে পারো। জামাই, তোমার কিছু বলার থাকলে বলে ফেলো। না আম্মা, তবে এত তাড়াহুড়ো করে বিয়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে? না মানে একবার হলেও স্ট্যান্ডকে বললে ভালো হতো না? বলতে হবে না জামাই, আমি 2 দিন আগেই এ বিষয়ে কথা বলেছি। ওর এ বিষয়ে কোনো না নেই। তাছাড়া এমনি তো আমি ঠিক করে রেখেছিলাম, এবার ওদের 4 হাত এক করে দেব। খুশিতে বোরহানুদ্দিন বলেছে, তাহলে তো আলহামদুলিল্লাহ, এ বিষয়ে এখন আর আমার না নেই। আলহামদুলিল্লাহ। এই হাসান, মিষ্টি নিয়ে আয়, আজকে আমার বড় খুশির দিন। গত 2 ঘন্টা ধরে জ্যামে আটকে আছে নিধিরা। উফ, অসহ্য লাগছে তার, হাসপাস করছে। কিন্তু সেই 2 ঘন্টা ধরে স্ট্যান্ডফোর্ডের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, একেবারেও নিজের দিকে তাকায়নি সে। নিধি ইতস্তত হয়ে বলল, আপনার ফোনটা দেওয়া যাবে? নো ওয়ে। আমার ফোনে চার্জ নেই। আসলে প্রাচী আপুকে কল করে বলে দিব আমি এখানে না, তাহলে আবার টেনশন করবে নইলে। আমার ফোন আমি কাউকে দিই না।
প্লিজ দিন না, তা না হলে আপু টেনশন করবে তো প্লিজ। ধুর, কি ঝামেলায় যে ফেসে গেল সে। ফোনটা সামনের দিকে দিয়ে বলে, জাস্ট 2 মিনিটস, এর মধ্যে কথা শেষ করতে হবে। ঠিক আছে, হয়ে যাবে। বলে এশানের হাত থেকে ফোনটা নিয়ে প্রাচীকে কল করে। কয়েকবার রিং হতে প্রাচী কল উঠায়। হ্যালো, কে? আপু আমি নিধি। নিধি? কই তুই? আর এটা কার নাম্বার? কার নাম্বার? তাই তো এতক্ষণ সে কার সাথে আছে তার পরিচয় তো জানেই না, কিন্তু সময় তো বেশি নেই, তাই দ্রুত প্রাচীকে বলে, আমার বান্ধবীর বড় ভাই, বান্ধবীর মৃত্যু শয্যায় আছে, আমায় দেখতে চেয়েছে, তাই আমি এখন ঢাকায় যাচ্ছি। কি? তুই ঢাকায় যাচ্ছিস? কিন্তু কার সাথে? বান্ধবী তাদের ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছে। ও, সাবধানে যাস কিন্তু। হ্যাঁ আপু রাখি, তুমি টেনশন নিও না। বলে কল কেটে দেয় নিধি। কারণ বেশি কথা বললে যে তার মিথ্যা ধরা পড়ে যাবে তাই সে জানে, তাই তাড়াহুড়ো করে কল কেটে দিয়ে বলে, কান থেকে ফোন সরিয়ে এশানের দিকে তাকাতে দেখে এশান তার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। হুট করে গাড়ির দরজা খুলে দিল।